ভাবুন তো এমন একটা পৃথিবীর কথা যেখানে আমাদের মতোই স্মার্টফোন আছে, ইন্টারনেট আছে, স্কুল কলেজ সবই আছে, কিন্তু একটা জিনিস পুরো পৃথিবীটাকে আলাদা করে দিয়েছে, আর সেটা হলো জাদু। এখানে কিছু মানুষ জন্ম থেকেই অদ্ভুত সব শক্তি নিয়ে পৃথিবীতে আসে। কেউ আগুন নিয়ন্ত্রণ করতে পারে, কেউ আকাশে উঠতে পারে, আবার কেউ পশু পাখির রূপ নিতে পারে। আর আজকের গল্পটা এমনই এক মেয়েকে নিয়ে যার শক্তি এতটাই অদ্ভুত ছিল যে সবাই তাকে ভয় পেত। গল্পের শুরুতেই আমরা নড়ি নামের একটা ছোট্ট কিউট মেয়েকে দেখতে পাই। খুব ছোট থাকতেই নড়ির মা মারা যায়। এরপর থেকে বাবাই ছিল তার পুরো পৃথিবী। কিন্তু নড়ি যত বড় হতে থাকে ততই বুঝতে পারে সে সাধারণ কোনো মেয়ে না, তার ভেতরে এমন কিছু আছে যেটা অন্যদের মধ্যে নেই। নড়ির বয়স যখন 7 বছর, তখন একদিন তার সাথে ভয়ঙ্কর অদ্ভুত একটা ঘটনা ঘটে। সে নিজের ঘরের জানালার পাশে দাঁড়িয়ে বাইরের বাচ্চাদের খেলাধুলা দেখছিল। ঠিক তখনই একটা বিড়ালের সাথে তার চোখাচোখি হয়। বিড়ালটাও এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল, আর তারপরই ঘটতে শুরু করে অসম্ভব কিছু। ধীরে ধীরে নড়ির মুখে বিড়ালের মতো গোঁফ গজাতে থাকে, হাত পা বদলে যেতে শুরু করে, শরীর জুড়ে লোম উঠে যায়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে একটা বিড়ালের মতো প্রাণীতে পরিণত হয়। কিন্তু এখানেই শেষ না, তার পিঠ থেকে আবার বাদুরের মতো ডানাও বেরিয়ে আসে। ঠিক তখনই ঘরে ঢুকে পড়ে তার বাবা। মেয়েকে এমন অবস্থায় দেখে যে কেউ ভয় পেয়ে যেত, কিন্তু তার বাবা খুব বেশি অবাক হননি, কারণ নড়ির মায়ের মধ্যেও একই ধরনের জাদুর শক্তি ছিল। অর্থাৎ নড়ি এই শক্তিটা তার মায়ের কাছ থেকেই পেয়েছে। এরপর কেটে যায় 6টা বছর। এখন নড়ি অনেক বড় হয়ে গেছে, আর তার জীবনে এসেছে একজন সবচেয়ে কাছের বন্ধু, রায়না। রায়নারও বিশেষ শক্তি আছে। সে আগুন নিয়ন্ত্রণ করতে পারে, তবে শক্তিশালী হলেও তার আত্মবিশ্বাস খুব একটা বেশি না। অন্যদিকে নড়ি সবসময় সাহসী আর আত্মবিশ্বাসী। সে নিজের সমস্যায় থাকলেও সবসময় রায়নাকে সাহস দিত। তবে নড়ির নিজের জাদুতেও একটা বড় সমস্যা ছিল। সে যখনই কোনো প্রাণীর রূপ নিতে চাইত, তখন পুরোপুরি সেই প্রাণীতে রূপ নিতে পারত না, বরং কয়েকটা পশু পাখি মিশে এক অদ্ভুত হাইব্রিড প্রাণীতে পরিণত হয়ে যেত। কখনো বিড়ালের সাথে পাখির ডানা, কখনো অন্য কিছু শরীর। যেন তার জাদুই ঠিক করতে পারত না সে আসলে কি হতে চায়। ঠিক এমন সময় তাদের জীবনের সবচেয়ে বড় সুযোগটা চলে আসে। নড়ি আর রায়না ভর্তি হওয়ার সুযোগ পায় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত জাদুর স্কুল সেজ একাডেমিতে। এটা এমন একটা স্কুল যেখানে শুধু বিশেষ শক্তির বাচ্চারাই পড়াশোনা করতে পারে, অনেকটা সেই বিখ্যাত জাদুর স্কুলগুলোর মতো যেগুলোর গল্প আমরা সিনেমা আর বইয়ে দেখে এসেছি। আজ ছিল তাদের স্কুলে যাওয়ার দিন। নড়ি আর রায়না বাকি বাচ্চাদের সাথে স্কুল বাসের জন্য অপেক্ষা করছিল। সেখানে আসা প্রত্যেকটা বাচ্চারই আলাদা আলাদা জাদুর শক্তি ছিল, আর সবাই এর বাবা মাও এসেছিল তাদের বিদায় জানাতে। সবাই ভেবেছিল কোনো উড়ন্ত জাদুর বাস আসবে, কিন্তু হঠাৎ জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত দেখতে একটা লোক বেরিয়ে আসে। ছোটখাটো গড়ন, একটু কুজো ধরনের। লোকটার নাম ছিল প্রফেসর বার্ড। সে সবাইকে বলে, আমি তোমাদেরকে সেজ একাডেমিতে নিয়ে যেতে এসেছি। এরপর সব বাচ্চারা তাদের পরিবারকে বিদায় জানিয়ে প্রফেসর বার্ডের পেছনে পেছনে জঙ্গলের ভেতরে ঢুকে যায়। কিছু দূর যাওয়ার পর তারা একটা জাদুর দরজার সামনে এসে দাঁড়ায়। দরজাটা ছিল বিশাল একটা গাছের ভেতরে লুকানো। সবাই সেই দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই মুহূর্তের মধ্যে তারা অন্য এক জগতে পৌঁছে যায়। এটাই ছিল সেই জাদুর দুনিয়া যেখানে সেজ একাডেমি অবস্থিত। সেখানে পৌঁছেই তারা দেখতে পায় অন্য ছাত্রছাত্রীরা জাদু ব্যবহার করছে। কেউ আকাশে উঠছে, কেউ আগুন ছুটছে, কেউ আবার অদ্ভুত সব ম্যাজিক দেখাচ্ছে। তবে এখানে একটা মজার সমস্যা ছিল। এই জাদুর দুনিয়ায় কোনো মোবাইল নেটওয়ার্ক কাজ করতো না। সবার ফোন পুরোপুরি অকেজো হয়ে যায়। স্কুলে ঢোকার পর তাদের সামনে আসে প্রিন্সিপাল লিন্ডা। তিনি সবাইকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের শক্তি অনুযায়ী 5টা আলাদা গ্রুপে ভাগ করা হবে। প্রথম গ্রুপ ফাজিজ, যারা প্রাণীদের সাথে কথা বলতে পারে। দ্বিতীয় গ্রুপ ফ্লিকার্স, এরা দূর থেকে জিনিস নিজের দিকে টেনে আনতে পারে। তৃতীয় গ্রুপ ফ্লেয়ার্স, যারা আগুন নিয়ন্ত্রণ করতে পারে। চতুর্থ গ্রুপ ফ্লায়ার্স, যারা আকাশে উঠতে পারে। আর শেষ গ্রুপ ফ্ল্যাক্সার্স, যারা প্রাণীর রূপ নিতে পারে। এরপর শুরু হয় তাদের পরীক্ষা। আগুন নিয়ন্ত্রণকারীদের সামনে একটা মোমবাতি রাখা হয়। কাজ ছিল দূর থেকে সেটাকে জ্বালানো। কেউ সফল হচ্ছিল, কেউ আবার আগুনের বদলে শুধু ধোঁয়া বের করছিল। তারপর আসে রায়নার পালা। সে শুধু আঙুলের ইশারাতেই মোমবাতি জ্বালিয়ে দেয়। এটা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। আরেক পরীক্ষায় একটা কুকুরের সাথে কথা বলে তথ্য বের করতে হচ্ছিল। আবার আরেক দলে গ্লাসকে হাত না লাগিয়ে নিজের দিকে টানতে হতো। সবশেষে আসে নড়ির পরীক্ষা। তার সামনে একটা বিড়ালের ছবি রাখা হয়। তাকে বলা হয় 6 সেকেন্ডের জন্য পুরোপুরি বিড়ালের রূপ নিতে হবে। শুরুতে সব ঠিকই ছিল। নড়ি বিড়ালের রূপ নেয়, কিন্তু 2 সেকেন্ড যেতে না যেতেই তার পিঠ থেকে ডানা বেরিয়ে আসে। এরপর সে একের পর এক অদ্ভুত প্রাণীতে বদলাতে শুরু করে। সব প্রফেসর অবাক হয়ে যায়। তার জাদু যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সব পরীক্ষা শেষে সবাই নিজেদের ফলাফলের জন্য অপেক্ষা করতে থাকে। প্রত্যেককে একটা সাদা কার্ড দেওয়া হয়েছিল। ফলাফল বের হতেই কার্ডে তাদের গ্রুপের নাম ভেসে উঠতে শুরু করে। রায়না ফ্লেয়ার্স গ্রুপে জায়গা পায়, কিন্তু নড়ির কার্ডে অদ্ভুত একটা নাম লেখা ওঠে, UTM। নড়ি কিছুই বুঝতে পারে না। সে প্রিন্সিপালকে জিজ্ঞেস করলে লিন্ডা তাকে স্কুলের পেছনের জঙ্গলের দিকে যাওয়ার নির্দেশ দেয়। রায়নাকে বিদায় জানিয়ে নড়ি একা সেই পথে হাঁটতে শুরু করে। নড়ি ধীরে ধীরে জঙ্গলের ভেতরের সেই পথ ধরে এগোতে থাকে। আশ্চর্যের বিষয় হলো, বাকি সব ক্লাস যেখানে স্কুলের মূল ভবনের ভেতরে, সেখানে UDM এর ক্লাস ছিল জঙ্গলের
একদম নির্জন অংশে। কিছু দূর যাওয়ার পর নড়ি একটা অদ্ভুত জায়গার সামনে এসে দাঁড়ায়। বাইরে থেকে এটা সাধারণ একটা ছোট কাঠের ঘরের মতো দেখালেও ভেতরের আসল ক্লাসরুম ছিল মাটির নিচে। ঠিক তখনই ভেতর থেকে বেরিয়ে আসে প্রফেসর বার্ড। সে নড়িকে নিচে নামতে বলে। নড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখে চারপাশে খুব অল্প আলো, দেয়াল জুড়ে গাছের শেকড় ঝুলছে। পুরো জায়গাটা যেন কোনো পুরনো রহস্যময় গুহা। আর সেখানে আরো কিছু বাচ্চা ছিল যাদের কার্ডেও ইউডিএম লেখা উঠেছিল। কিন্তু নড়ি সবচেয়ে অবাক হয় অন্য একটা বিষয় দেখে। এখানে কাউকে জাদু শেখানো হচ্ছিল না, বরং সাধারণ স্কুলের মতো পড়াশোনা করানো হচ্ছিল, যেন তারা কোনো জাদুর স্কুলেই নেই। নড়ি তখন প্রফেসর বার্ডকে জিজ্ঞেস করে, আমাদেরকে এখানে কেন রাখা হয়েছে? আমরা কি বাকি সবার মতো জাদু শিখতে পারবো না? ঠিক তখনই সেখানে চলে আসে প্রিন্সিপাল লিন্ডা। তিনি সবার সামনে ইউডিএম এর আসল অর্থ খুলে বলেন। ইউডিএম মানে আপসাইড ডাউন ম্যাজিক, অর্থাৎ এমন জাদু যেটা পুরোপুরি নিয়ন্ত্রণে নেই, যেটা অস্বাভাবিক, অনিরাপদ আর কখনো কখনো বিপজ্জনকও হতে পারে। প্রিন্সিপাল তখন বলে, তোমাদের জাদু অসম্পূর্ণ। তোমরা যতই চেষ্টা করো অন্যদের মতো কখনো স্বাভাবিকভাবে জাদু ব্যবহার করতে পারবে না। তাই তোমাদের এখানে আলাদা রাখা হবে যতদিন না তোমরা এই জাদু ভুলে যাচ্ছ। এই কথা শুনে সব বাচ্চার মন একদম ভেঙে যায়, কারণ তারা সবাই স্বপ্ন নিয়ে স্কুলে এসেছিল। কিন্তু এখানে এসে তারা বুঝতে পারলো তাদেরকে বাকিদের মতো সম্মান দেওয়া হচ্ছে না। এরপর প্রিন্সিপাল একটা পুরনো ঘটনার কথা বলে। অনেক বছর আগে রেজিনাল রবার্টস নামে এক ছাত্র ছিল যে শ্যাডো ম্যাজিকের শিকার হয়েছিল। এটা ছিল এক ধরনের অন্ধকার জাদু যেটা মানুষের মন আর শরীর দখল করে নিতে পারে। সেই শক্তি একসময় পুরো স্কুল ধ্বংস করার চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত সব প্রফেসর মিলে অনেক কষ্টে সেই ছেলেটাকে একটা জাদুর বইয়ের ভেতরে বন্দি করে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই শ্যাডো ম্যাজিক সবসময় ইউডিএম বাচ্চাদেরকেই টার্গেট করে। তাই তাদের আলাদা রাখা হয়, তাদের জাদু ব্যবহার করতে দেওয়া হয় না, কারণ স্কুল মনে করে তারা যত কম জাদু ব্যবহার করবে তত নিরাপদ থাকবে। অন্যদিকে স্কুলের বাকি 5টা গ্রুপের ক্লাস পুরো দমে শুরু হয়ে যায়। রাইনার গ্রুপে তাদের প্রফেসর সবাইকে জানায় যে খুব শীঘ্রই একটা বড় অনুষ্ঠান হতে যাচ্ছে। নতুন শিক্ষার্থীদের মধ্যে থেকে সেরা একজনকে পুরো একাডেমির সামনে নিজের জাদু দেখানোর সুযোগ দেওয়া হবে, আর এজন্য প্রতিটা গ্রুপ থেকে 2 জন করে ছাত্রছাত্রী বাছাই করা হবে। রায়না এটা শুনে অনেক উত্তেজিত হয়ে যায়, কারণ সে নিজেকে প্রমাণ করতে চায়। প্রফেসর প্রথমেই রায়নাকে ডাকে। তার সামনে একটা পাত্র ভর্তি ভুট্টা রাখা হয়। তাকে বলা হয় আগুনের জাদু দিয়ে এগুলো পপকর্ন বানাতে। শুরুতে রায়না একটু নার্ভাস হয়ে পড়ে, কিন্তু সে ধীরে ধীরে নিজের জাদু ব্যবহার করতে শুরু করে। ঠিক তখনই পেছনে বসে থাকা ফিলিপ তাকে বিরক্ত করতে শুরু করে। রায়নার মনোযোগ ভেঙে যায়, আর মুহূর্তের মধ্যেই সব পপকর্ন পুড়ে কালো হয়ে যায়। এটা দেখে পুরো ক্লাস হেসে ওঠে, আর প্রফেসর তাকে অনেক বকা দেয়। কিন্তু ঠিক তখনই ক্লাসরুমের জানালার বাইরে দাঁড়িয়ে কেউ একজন সবকিছু দেখছিল। মেয়েটার নাম চন্দ্রা। সে ছিল স্কুলের সিনিয়র ছাত্রী, আর তার মুখে তখন একটা অদ্ভুত হাসি। পরের দিন সকালে প্রফেসর বার্ড ইউডিএম এর সব ছাত্রছাত্রীকে নিয়ে ক্যাম্পাসের বাইরে আসে। সবাই ভেবেছিল আজ হয়তো তাদেরকে সত্যিকারের জাদু শেখানো হবে। সেখানে অনেকগুলো ঝাড়ু রাখা ছিল। নড়ি তো ভীষণ খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে এখন বুঝি তারা ডাইনিদের মতো ঝাড়ুতে চড়ে আকাশে উড়বে। সে তাড়াতাড়ি একটা ঝাড়ু হাতে নিয়ে উড়ার চেষ্টা শুরু করে, কিন্তু কিছুই হয় না, কারণ ওগুলো কোনো জাদুর ঝাড়ু ছিল না। প্রফেসর বার্ড তখন বলে, এই ঝাড়ু দিয়ে আজ তোমাদের পুরো স্কুল পরিষ্কার করতে হবে। এটা শুনে সবাই একদম হতাশ হয়ে যায়। যেখানে অন্য গ্রুপের বাচ্চারা জাদু শিখছে, সেখানে ইউডিএম এর ছাত্রছাত্রীদের দিয়ে কাজ করানো হচ্ছিল। নড়ি মন খারাপ করেই ঝাড়ু দিতে থাকে। ঝাড়ু দিতে দিতে সে একটা সুন্দর বাগানের সামনে এসে দাঁড়ায়। সেখানে ফ্ল্যাক্সার্স গ্রুপের ক্লাস চলছিল, অর্থাৎ ঠিক সেই গ্রুপ যেখানে নড়ির থাকার কথা ছিল। প্রফেসর হান বাচ্চাদের শেখাচ্ছিল কিভাবে পুরোপুরি একটা বিড়ালের রূপ নিতে হয়। নড়ি দূর থেকে দাঁড়িয়ে খুব মন দিয়ে সব দেখছিল, আর তখনই সে জানতে পারে সামনে একটা বড় অনুষ্ঠান হতে যাচ্ছে, যেখানে সেরা জাদুকর ছাত্রছাত্রীরা অংশ নেবে। এটা শুনেই নড়ির মাথায় একটা প্ল্যান আসে। সে ভাবে যদি সে নিজের জাদু নিয়ন্ত্রণ করতে পারে তাহলে হয়তো সবাইকে প্রমাণ করতে পারবে যে ইউডিএম বাচ্চারাও দুর্বল না। এই ভাবনা মাথায় নিয়েই নড়ি ধীরে ধীরে ক্লাসের ভেতরে ঢুকে পড়ে। তারপর একটা বিড়ালকে কোলে নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। সে মনে মনে ঠিক করে এবার সে ঠিকঠাক বিড়ালের রূপ নেবে, কিন্তু আবারও সব গড়বড় হয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সে একটা অদ্ভুত হাইব্রিড প্রাণীতে বদলে যায়। তার শরীরে হাতির মতো সুর, পাখির ডানা আর বিড়ালের কান একসাথে বের হয়ে আসে। এমন অদ্ভুত প্রাণী দেখে পুরো ক্লাস হতবাক হয়ে যায়। প্রফেসর হান ভীষণ রেগে যায়। সে তাড়াতাড়ি প্রফেসর বার্ডকে ডেকে এনে বলে, তোমার ছাত্রছাত্রীদের সামলাও, যদি প্রিন্সিপাল এসব দেখে তাহলে তোমার চাকরি থাকবে না। লাঞ্চ টাইমে সব গ্রুপের ছাত্রছাত্রীরা একসাথে ক্যাফেটেরিয়ায় খেতে বসে। নড়ি তখন তার নতুন বন্ধুদেরকে বলে, আমি ওই বিড়ালটার চেহারা মাথায় গেঁথে ফেলেছি, এখন শুধু প্র্যাকটিস দরকার। ঠিক তখনই সে দূরে রায়নাকে দেখতে পায়। রায়নাও নড়িকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে নড়ির দিকে এগোতে যাচ্ছিল, কিন্তু তাদের প্রফেসর তাকে থামিয়ে দেয়, কারণ এই স্কুলে এক গ্রুপের ছাত্রছাত্রীদের সাথে অন্য গ্রুপের মেলামেশা খুব একটা পছন্দ করা হতো না। এটা দেখে দুজনেরই খুব খারাপ লাগে, কারণ এতদিন যারা সবসময় একসাথে ছিল এখন তারা আলাদা হয়ে গেছে। পরের দিন আবার ফ্লেয়ার্স গ্রুপের ক্লাস শুরু হয়। আজকে ফিলিপ আগের দিনের ভুল শুধরে নিয়ে খুব সুন্দরভাবে পপকর্ন বানিয়ে ফেলে। এটা দেখে তাদের প্রফেসর অনেক খুশি হয়ে যায় এবং তাকে ফাইনাল অনুষ্ঠানের জন্য প্রথম প্রতিযোগী হিসেবে বেছে নেয়। অন্যদিকে রায়না
তখনও নিজের উপর খুব একটা ভরসা পাচ্ছিল না। ক্লাস শেষ হওয়ার পর সে সিঁড়ি দিয়ে নিচে নামছিল। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় চন্দ্রা, সেই রহস্যময় মেয়েরা। চন্দ্রা হাসি মুখে রায়নাকে বলে, তোমার শক্তি অন্যদের থেকে আলাদা, চাইলে তুমি অনেক বেশি শক্তিশালী হতে পারো। রায়না প্রথমে একটু অস্বস্তি বোধ করে, কারণ সে চন্দ্রাকে ঠিকমতো চিনত না, তাই খুব একটা গুরুত্ব না দিয়েই সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি রায়না লাইব্রেরিতে বসে একের পর এক জাদুর বই পড়ছে, কারণ সে যেভাবেই হোক ফাইনাল অনুষ্ঠানে নিজের সেরাটা দেখাতে চায়। তখন গভীর রাত, পুরো লাইব্রেরি একদম ফাঁকা। এত রাতে আর কেউ সেখানে ছিল না। রায়না বই পড়া শেষ করে সেগুলো তাকের মধ্যে গুছিয়ে রাখতে যায়। ঠিক তখনই একটা কালো রঙের পুরনো বই ওপর থেকে নিচে পড়ে যায়। বইটার কভার ছিল একদম অদ্ভুত। রায়না কৌতূহলবশত বইটা হাতে তুলে নেয়, আর বইটা খোলার সাথে সাথেই পুরো লাইব্রেরির আলো নিভে যায়। চারপাশে ঠান্ডা বাতাস বইতে শুরু করে। এটা দেখে রায়না ভয় পেয়ে দ্রুত বইটা বন্ধ করে আবার জায়গা মতো রেখে দিতে চায়, কিন্তু আশ্চর্যজনকভাবে বইটা বারবার তার সামনে ফিরে আসছিল। তখনই রায়না বুঝতে পারে সে হয়তো অনেক বড় ভুল করে ফেলেছে। ভয় পেয়ে সে দ্রুত নিজের রুমে ফিরে আসে, কিন্তু রুমে ঢুকেই দেখে সেই কালো বইটা তার বিছানার উপর পড়ে আছে। এদিকে নরি নিজের হস্টেলে বসে জাদুর প্র্যাকটিস করছিল। সে বারবার চেষ্টা করছিল পুরোপুরি একটা বিড়ালের রূপ নিতে, কিন্তু কিছুতেই 3 সেকেন্ডের বেশি একই রূপ ধরে রাখতে পারছিল না। প্রতিবারই তার শরীর বদলে গিয়ে অদ্ভুত সব হাইব্রিড প্রাণীতে পরিণত হচ্ছিল। অন্যদিকে রায়না নিজের বিছানায় বসে বইটার দিকে তাকিয়েছিল। হঠাৎ করেই বইটার পাতা নিজে নিজে উল্টাতে শুরু করে। একটা একটা পাতা উল্টাতে উল্টাতে বইটা একটা নির্দিষ্ট অধ্যায়ে এসে থামে। সেখানে লেখা ছিল কিভাবে নিজের শক্তি বহুগুণ বাড়ানো যায়। এবার রায়না নিজেকে আর থামাতে পারে না। সে বইটা পড়া শুরু করে, আর বই পড়া শুরু করার সাথে সাথেই কালো ধোয়ার মতো অদ্ভুত কিছু ছায়া বইয়ের ভেতর থেকে বের হতে থাকে। সেগুলো ধীরে ধীরে রায়নার চারপাশে ঘুরতে থাকে। তারপর এক সময় তার শরীরের ভেতরে ঢুকে যায়। আসলে বইটার ভেতরে বন্দী ছিল শ্যাডো ম্যাজিকের অন্ধকার শক্তি, আর সেই শক্তি ধীরে ধীরে রায়নার উপর ভর করতে শুরু করেছিল। কয়েক ঘন্টা পর পুরো স্কুলের ছাত্রছাত্রীদেরকে প্রিন্সিপালের হলরুমে ডাকা হয়। আজ প্রতিটা গ্রুপ থেকে বাছাইকৃত ছাত্রছাত্রীরা নিজেদের জাদু দেখাবে। সেখান থেকেই ফাইনাল অনুষ্ঠানের জন্য সেরা একজনকে বেছে নেওয়া হবে। প্রথমে ডাকা হয় ফিলিপ আর রায়নাকে। ফিলিপ আত্মবিশ্বাস নিয়ে সামনে আসে। সে ভাবে এবার নিশ্চয়ই সে সবাইকে মুগ্ধ করে ফেলবে, কিন্তু রায়নার পালা আসতেই অবাক করা ঘটনা ঘটে। সে এক মুহূর্তেই অসাধারণ পপকর্ন তৈরি করে ফেলে। শুধু তাই না, সেগুলো এত নিখুঁত ছিল যে প্রফেসর নিজেই খেয়ে অবাক হয়ে যায়। পুরো হলরুম হাততালিতে ভরে ওঠে, আর প্রিন্সিপাল ফ্লেয়ার্স গ্রুপ থেকে রায়নাকেই ফাইনালের জন্য বেছে নেয়। ঠিক তখনই হঠাৎ করে দরজা খুলে দৌড়াতে দৌড়াতে বিদাতে ভেতরে আসে নরি। সে সবার সামনে দাঁড়িয়ে বলে, আমি অনেক প্র্যাকটিস করেছি, আমাকেও একটা সুযোগ দিন। প্রিন্সিপাল লিন্ডা ব্যাপারটা একদম পছন্দ করেনি, কিন্তু তারপরেও শেষবারের মতো নরিকে সুযোগ দেওয়া হয়। নরি গভীর শ্বাস নিয়ে বিড়ালের রূপ নেওয়ার চেষ্টা করে। শুরুতে সব ঠিকঠাক ছিল, 1, 2, 3, 4 সেকেন্ড পর্যন্ত সে পুরোপুরি বিড়ালের রূপেই থাকতে পারে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কিন্তু তারপরই আবার সমস্যা শুরু হয়। তার পিঠ থেকে ডানা বেরিয়ে আসে, শরীর বিকৃত হতে থাকে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে একটা ভয়ঙ্কর হাইব্রিড প্রাণীতে পরিণত হয়। প্রাণীটার শরীরে ছিল শুক্রের মতো অংশ, কুমিরের লেজ আর ড্রাগনের ডানা। পুরো হোলরুমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই ভয়ে দূরে সরে যেতে থাকে। ঠিক তখনই রায়না নরিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু শ্যাডো ম্যাজিকের প্রভাবে তার নিজের শক্তিও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সে অজান্তেই বিশাল একটা আগুনের গোলা তৈরি করে ফেলে, আর আগুনটা সরাসরি নরির দিকে ছুটে যায়। মুহূর্তটার জন্য মনে হচ্ছিল নরি হয়তো এবার সত্যিই মারা যাবে, কিন্তু ঠিক শেষ মুহূর্তে নরি আবার মানুষের রূপে ফিরে আসে এবং কোনো মতে বেঁচে যায়। এটা দেখে রায়না নিজেও ভয় পেয়ে যায়। পুরো হোলরুম থমথমে হয়ে যায়। এরপর প্রফেসর বার্ড তাড়াতাড়ি দৌড়ে এসে নরিকে তুলে নিয়ে যায়, আর প্রিন্সিপাল লিন্ডা সবার সামনে বার্ডকে অপমান করতে শুরু করে। সে রাগে বলে, তুমি যদি নিজের ছাত্রছাত্রীদেরই সামলাতে না পারো তাহলে এই স্কুলে থাকার কোনো অধিকার তোমার নেই। যদিও এখানে আসলে বার্ডের কোনো দোষ ছিল না, সবকিছুর জন্য নরি নিজেকে দায়ী ভাবছিল। মন খারাপ করে সে ইউডিএম ক্লাসে ফিরে আসে। সেখানে অন্য বাচ্চারাও ভীষণ হতাশ হয়ে বসেছিল, কারণ সবাই বুঝে গিয়েছিল এখন আর কেউ তাদেরকে দ্বিতীয় সুযোগ দেবে না। ঠিক তখনই প্রফেসর বার্ডের ধৈর্য ভেঙে যায়। সে রাগ আর কষ্ট নিয়ে বলে, আমি তোমাদের অনুভূতি বুঝি, কারণ আমিও একসময় তোমাদের মতোই ছিলাম। এই প্রথম সবাই জানতে পারে প্রফেসর বার্ড নিজেও একসময় ইউডিএম এর ছাত্র ছিল। এরপর সে সব বাচ্চাকে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। সেখানে গিয়ে বার্ড বলে, তোমরা দুর্বল না, তোমাদের জাদু শুধু আলাদা, আর যদি ঠিকভাবে নিয়ন্ত্রণ শিখতে পারো তাহলে তোমরাও বাকিদের মতো শক্তিশালী হতে পারবে। এই কথা শুনে সবার চোখে আবার আশা ফিরে আসে। এরপর বার্ড অদ্ভুত সুরে গান গাইতে শুরু করে, আর আশ্চর্যজনকভাবে জঙ্গলের বিভিন্ন পশু পাখি তার চারপাশে জড়ো হতে থাকে। আসলে সে সাধারণ ফাজিজদের মতো প্রাণীদের সাথে কথা বলতো না, বরং গান গেয়েই তাদের সাথে যোগাযোগ করত। এটা দেখে বাচ্চারা বুঝতে পারে আলাদা হওয়া মানেই খারাপ না। বার্ড তখন সিদ্ধান্ত নেয় সে গোপনে ইউডিএম বাচ্চাদের সত্যিকারের জাদুর প্রশিক্ষণ দেবে, আর সেখান থেকেই শুরু হয় তাদের নতুন যাত্রা। পরের দিন সকাল থেকেই প্রফেসর বার্ডের গোপন ট্রেনিং শুরু হয়ে যায়। স্কুলের বাইরে জঙ্গলের নির্জন জায়গায় সবাইকে নিয়ে যাওয়া হয়। প্রথমে বার্ড তাদেরকে অদ্ভুত ধরনের ব্যায়াম আর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করা ছিল, কারণ তার মতে জাদু নিয়ন্ত্রণ করতে হলে
আগে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। এরপর সে অ্যান্ড্রেসকে সামনে ডাকে। অ্যান্ড্রেস সেই ছেলেটা যে একটু ভারী কিছু না নিলে নিয়ন্ত্রণহীনভাবে আকাশে উড়ে যেত। বার্ড তার কোমরে একটা লম্বা দড়ি বেঁধে দেয়, তারপর তাকে বলে ধীরে ধীরে ব্যাগটা নামাতে। ব্যাগটা নামানোর সাথে সাথেই অ্যান্ড্রেস উপরের দিকে ভেসে উঠতে শুরু করে। সে ভয়ে চিৎকার শুরু করে দিলেও বার্ড তাকে শান্ত থাকতে বলে, কারণ আজকের লক্ষ্য ছিল একটা নির্দিষ্ট উচ্চতায় নিজেকে ধরে রাখা। শুরুতে অ্যান্ড্রেস বারবার নিয়ন্ত্রণ হারাচ্ছিল, কখনো অনেক উপরে উঠে যাচ্ছিল, কখনো গাছের সাথে ধাক্কা খাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সে নিজের শক্তির উপর একটু একটু করে নিয়ন্ত্রণ আনতে শুরু করে। অন্যদিকে এলিয়েট নিজের ধোঁয়ার জাদু নিয়ে প্র্যাকটিস করছিল। আগে তার হাত থেকে শুধু এলোমেলো ধোঁয়া বের হতো, কিন্তু এখন সে সেই ধোঁয়াকে বিভিন্ন আকার দিতে পারছিল, কখনো গোল বল, কখনো প্রাণীর মতো আকৃতি। পেপারও নিজের শক্তি দিয়ে দূরের জিনিস ঠেলে সরানোর অনুশীলন করছিল, আর নড়ি সে নিজের সবচেয়ে কঠিন সমস্যাটার সমাধান করার চেষ্টা করছিল। সে এখন আর পুরোপুরি এক প্রাণীর রূপ নেওয়ার চেষ্টা করছিল না, বরং নিজের হাইব্রিড রূপগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখছিল। কখনো সে বিড়াল আর অক্টোপাসের মিশ্রণ হচ্ছিল, কখনো ড্রাগনের ডানা নিয়ে অন্য কোনো প্রাণীতে বদলে যাচ্ছিল। অদ্ভুত হলেও ধীরে ধীরে সে বুঝতে পারছিল এটাই তার আসল শক্তি। এই গোপন ক্লাসগুলো দিন দিন সবার কাছে অনেক মজার হয়ে উঠছিল, কারণ প্রথমবারের মতো কেউ তাদের দুর্বল নানা ভেবে বিশেষ কিছু হিসেবে দেখছিল। এভাবেই ইউডিএম এর বাচ্চাদের মধ্যে দারুণ বন্ধুত্ব তৈরি হতে থাকে। অন্যদিকে রায়ানের অবস্থাও ধীরে ধীরে বদলাতে শুরু করে। আজ রাতে তাদের গ্রুপে একটা ছোট পার্টি হচ্ছিল, সবাই আনন্দ করছিল, হাসছিল, কিন্তু রায়না এক কোণে চুপচাপ বসেছিল। ঠিক তখনই আবার তার সামনে এসে দাঁড়ায় চন্দ্রা। এবার রায়না অনেক রেগে যায়, কারণ সে বুঝতে পারছিল এই মেয়েটার আসার পর থেকেই তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছে। সে সবার সামনে চিৎকার করে বলে, আমার সামনে থেকে চলে যাও। কিন্তু আশেপাশের সবাই অবাক হয়ে যায়, কারণ তারা কেউই চন্দ্রাকে দেখতে পাচ্ছিল না। সবাই রায়নার দিকে অদ্ভুতভাবে তাকাতে থাকে, কেউ কেউ হাসতেও শুরু করে। তখনই রায়না বুঝতে পারে চন্দ্রাকে শুধু সে একাই দেখতে পাচ্ছে। এতে সে আরো ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে নিজের রুমের দিকে দৌড় দেয়। কিন্তু করিডোরে পৌঁছাতেই চন্দ্রা আবার তার সামনে এসে দাঁড়ায়। সে ধীরে ধীরে রায়নার কানে ফিস ফিস করে বলতে থাকে, তুমি অন্যদের মতো না, তুমি অনেক বেশি শক্তিশালী, চাইলে পুরো স্কুল তোমার সামনে মাথা নত করবে। এই কথাগুলো ধীরে ধীরে রায়নার মাথার ভেতরে ঢুকে যাচ্ছিল। শ্যারো ম্যাজিক তাকে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিছিল। এদিকে নড়ি রায়নার ব্যাপারে চিন্তিত হয়ে পড়েছিল। সে লক্ষ্য করছিল রায়না আগের মতো নেই, তার আচরণ, কথা বলা সবকিছুই বদলে যাচ্ছে। তাই সে ঠিক করে আজকে যেভাবেই হোক রায়নার সাথে কথা বলবে। অন্যদিকে রায়না তখন নিজের রুমে একা বসেছিল। তার সামনে সেই কালো বইটা খোলা, বইয়ের পাতা থেকে কালো ছায়ার মতো ধোঁয়া বের হয়ে চারপাশে ঘুরছিল, আর চন্দ্রা তখনও তাকে উস্কে দিচ্ছিল। একসময় রায়না নিজের ভেতরের ভয় হারিয়ে ফেলে। সে ধীরে ধীরে শ্যাডো ম্যাজিকের কাছে নিজেকে সঁপে দেয়। ঠিক তখনই দরজায় নক পড়ে। নড়ি এসেছে। অনেকদিন পর নিজের বন্ধুকে দেখে রায়নার ভেতরের আসল অনুভূতিগুলো এক মুহূর্তের জন্য ফিরে আসে। সে দৌড়ে গিয়ে নড়িকে জড়িয়ে ধরে, কিন্তু পরের মুহূর্তেই আবার তার চোখের চাহনি বদলে যায়, কারণ সে ভয় পাচ্ছিল নড়ি যদি সব জেনে যায়। তাই সে তাড়াহুড়ো করে নড়িকে সেখান থেকে চলে যেতে বলে। নড়ি কিছুটা অবাক হলেও তখন আর জোর করে না, তবে সে নিশ্চিত হয়ে যায় রায়নার সাথে সত্যি ভয়ঙ্কর কিছু ঘটছে। পরদিন আবার জঙ্গলে ইউডিএমদের ট্রেনিং চলছিল। এবার সবাই আগের চেয়ে অনেক উন্নতি করেছে। অ্যান্ড্রেস এখন নির্দিষ্ট জায়গায় ভেসে থাকতে পারছিল। এলিয়েট নিজের ধোঁয়া দিয়ে দেয়ালের মতো কিছু বানাতে পারছিল। পেপার অনেক ভারী জিনিসও দূরে ছুঁড়ে ফেলতে পারছিল। আর নড়ি এখন নিজের হাইব্রিড রূপগুলোকে আগের চেয়ে অনেক ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছিল। প্রফেসর বার্ড এটা দেখে খুব খুশি হয়, কারণ সে বুঝতে পারছিল এই বাচ্চাগুলোকে এতদিন ভুল বোঝা হয়েছে। তারা দুর্বল না, বরং তাদের শক্তি অন্যদের থেকে অনেক বেশি অদ্ভুত আর ইউনিক। ঠিক তখনই নড়ি দৌড়ে এসে বার্ডকে রায়নার ব্যাপারে সব খুলে বলে। সে জানায় রায়নার ভেতরে হয়তো সেই শ্যাডো ম্যাজিক ঢুকে পড়েছে। এটা শুনে অন্য বাচ্চারা বলে, আমাদের এখনই প্রিন্সিপালকে জানানো উচিত। কিন্তু বার্ড মাথা নেড়ে বলে, লিন্ডা কখনো এটা বিশ্বাস করবে না, কারণ সে মনে করে শ্যাডো ম্যাজিক শুধু ইউডিএমদেরই টার্গেট করে। তারপর সে সবাইকে শান্ত থাকতে বলে, কারণ তার মনে হচ্ছিল খুব শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে, আর সেটার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। এরপর চলে আসে সেই বহু প্রতীক্ষিত দিন, ফাউন্ডার্স ডে। পুরো সেজ একাডেমি রঙিন আলো আর সাজসজ্জায় ভরে যায়। চারপাশে উৎসবের আমেজ। 5টা গ্রুপের ছাত্রছাত্রীরা নিজেদের প্রফেসরদের সাথে আলাদা আলাদা জায়গায় বসেছিল। সবাই উত্তেজিত ছিল আজকের জাদুর প্রদর্শনী দেখার জন্য। মঞ্চের সামনে এসে দাঁড়ায় প্রিন্সিপাল লিন্ডা, আর অন্য সব স্কুলের প্রিন্সিপালদের মতো তিনিও দীর্ঘ বক্তৃতা শুরু করে দেন। কেউ মন দিয়ে শুনছিল, আবার বেশিরভাগ ছাত্রছাত্রী বিরক্ত হয়ে বসেছিল। কিন্তু সেই মুহূর্তে কেউই বুঝতে পারেনি কয়েক মিনিট পরেই পুরো স্কুলে নেমে আসতে যাচ্ছে ভয়ঙ্কর বিপদ। ভাষণ শেষ হওয়ার পর প্রিন্সিপাল রায়নাকে স্টেজে ডাকেন। আজকের মূল আকর্ষণ ছিল সে। রায়না ধীরে ধীরে স্টেজের দিকে এগিয়ে যায়, কিন্তু তার মুখের ভেতরে তখন অদ্ভুত এক হাসি। মনে মনে সে বলছিল, আজই সেই দিন, আজ সবাইকে শেষ করে দেব। স্টেজে উঠে প্রথমে সে স্বাভাবিকভাবেই জাদু দেখাতে শুরু করে। আঙুলের ইশারায় আগুন দিয়ে আকাশে লিখে ফেলে, ওয়েলকাম টু ফাউন্ডার্স ডে। এটা দেখে সবাই হাততালি দিতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তেই সব বদলে যায়। রায়না দুহাত সামনে বাড়িয়ে বিশাল একটা আগুনের গোলা তৈরি করতে শুরু করে।
গোলাটা ধীরে ধীরে বড় হতে থাকে আর তার সাথে সাথে রায়নার ছায়াটাও অস্বাভাবিকভাবে বিশাল হয়ে পুরো মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে। চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়। তারপর রায়নার কণ্ঠস্বর বদলে যায়। একটা ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে সে বলে ওঠে, আমি অনেক বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম, আজ সবকিছু ধ্বংস হয়ে যাবে। এটা শুনে প্রিন্সিপাল লিন্ডার মুখের রং পাল্টে যায়, কারণ সে বুঝে ফেলে এই সেই শ্যাডো ম্যাজিক যেটা বহু বছর আগে পুরো স্কুল ধ্বংস করতে চেয়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই রায়নার পুরো শরীর কালো ছায়ায় ঢেকে যায়। সে একটা বিশাল ছায়াদানবে পরিণত হয়। সব ছাত্রছাত্রী ভয়ে চিৎকার করতে থাকে। কেউ দৌড়ে পালাচ্ছিল, কেউ লুকোনোর চেষ্টা করছিল। পুরো অনুষ্ঠান মুহূর্তের মধ্যেই বিশৃঙ্খলায় পরিণত হয়। ঠিক তখনই প্রফেসর আর্গন আর ফ্লেয়ার্স গ্রুপের ছাত্রছাত্রীরা মিলে বিশাল একটা আগুনের আক্রমণ চালায়। তারা আগুনের গোলা ছুড়ে সেই দানবটাকে থামানোর চেষ্টা করে, কিন্তু অবাক করার বিষয় হলো আগুনে তার কিছুই হয় না, বরং ছায়াদানবটা আরো ভয়ঙ্কর হয়ে উঠছিল। এরপর ফাজিস গ্রুপ জঙ্গলের প্রাণীদের সাহায্যের জন্য ডাকে। চারপাশে পশু পাখির আওয়াজ শোনা যেতে থাকে, কিন্তু দানবটার ভয়ঙ্কর রূপ দেখে সব প্রাণী ভয়ে পালিয়ে যায়। তারপর ফ্ল্যাক্সার্স গ্রুপ নিজেদের প্রাণীর রূপ নিয়ে আক্রমণ শুরু করে। কেউ বিড়াল, কেউ কুকুর, কেউ অন্য প্রাণীর রূপ নেয়। কিন্তু সত্যি বলতে বিশাল সেই ছায়াদানবের সামনে তাদের আক্রমণ একদমই তুচ্ছ লাগছিল। পুরো স্কুল মিলে চেষ্টা করেও কিছু করতে পারছিল না। ঠিক তখনই দূর থেকে দৌড়ে আসে প্রফেসর বার্ড আর ইউডিএম এর বাচ্চারা, যাদেরকে এতদিন সবাই দুর্বল ভাবত, তারাই এবার সামনে এগিয়ে আসে। প্রথমে পেপার নিজের শক্তি ব্যবহার করে বিশাল একটা ধাক্কা দেয়। এতে ছায়াদানবটা কয়েক কদম পিছিয়ে যায়। এরপর এলিয়েট তার ধোঁয়ার জাদু ব্যবহার করে পুরো জায়গাটা ধোঁয়ায় ঢেকে ফেলে। দানবটা কিছুক্ষণের জন্য কিছুই দেখতে পাচ্ছিল না। তারপর অ্যান্ড্রেস আকাশে উড়ে দানবটার চারপাশে ঘুরতে থাকে। এতে দানবটা বিভ্রান্ত হয়ে পড়ে। আর তখনই সামনে এগিয়ে আসে নড়ি। নড়ি এবার নিজের সবচেয়ে শক্তিশালী হাইব্রিড রূপ ধারণ করে। তার শরীরের অর্ধেকটা ছিল বিশাল বন্য বিড়ালের মতো, আর পিঠে ড্র্যাগনের মতো বিশাল দানা। সে সরাসরি ছায়া দানবটার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। চারপাশে আগুন, ধোঁয়া আর ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ছিল। ঠিক তখনই প্রিন্সিপাল লিন্ডা চিৎকার করে সবাইকে একসাথে আক্রমণ করতে বলে, কারণ তার মতে দানবটাকে ধ্বংস করাই ছিল একমাত্র উপায়। কিন্তু নরি সবাইকে থামিয়ে দেয়, কারণ সে জানতো এই দানবটার ভেতরেই এখনো তার বন্ধু রায়না আছে। যদি সবাই মিলে পুরো শক্তি দিয়ে আক্রমণ করে তাহলে রায়নাও মারা যাবে। এটা বলেই নরি আবার মানুষের রূপে ফিরে আসে। সবাই অবাক হয়ে যায়, কারণ এত বড় দানবের সামনে দাঁড়িয়ে কোনো সাধারণ মানুষ বাঁচতে পারবে না। কিন্তু নরি নিজের জীবনের কথা না ভেবেই ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। সে রায়নাকে ডাকতে থাকে, তার বন্ধুত্বের কথা মনে করিয়ে দেয়, তাদের ছোটবেলার কথা, একসাথে কাটানো সময়ের কথা। ছায়া দানবটা ধীরে ধীরে নরির দিকে ঝুঁকে আসে। মনে হচ্ছিল এবারই হয়তো সে নরিকে শেষ করে দেবে। পুরো স্কুল নিঃশ্বাস বন্ধ করে সেই দৃশ্য দেখছিল। আর ঠিক তখনই দানবটার বুকের ভেতর থেকে হঠাৎ আগুনের মতো একটা আলো বের হয়। পরের মুহূর্তেই বিশাল বিস্ফোরণ ঘটে। সবাই ছিটকে পড়ে। কয়েক সেকেন্ড পরে ধোঁয়া সরতেই দেখা যায় রায়না মাটিতে অচেতন হয়ে পড়ে আছে, আর তার শরীর থেকে কালো ছায়াগুলো ধীরে ধীরে বের হয়ে বাতাসে মিলিয়ে যাচ্ছে। শ্যাডো ম্যাজিক অবশেষে তার শরীর ছেড়ে চলে গেছে। নরি দৌড়ে গিয়ে রায়নাকে জড়িয়ে ধরে, কারণ সে বুঝতে পারে তার বন্ধু ফিরে এসেছে। অন্যদিকে প্রিন্সিপাল লিন্ডাও তখন পুরো সত্যটা বুঝতে পারে। সে বুঝে যায় এতদিন সে ভুল ছিল। শ্যাডো ম্যাজিক শুধু ইউডিএমদের না, যে কাউকে আক্রমণ করতে পারে। আর যাদেরকে এতদিন অযোগ্য ভাবা হতো, সেই ইউডিএম বাচ্চারাই আজ পুরো স্কুলকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছে। এর কিছুদিন পর সেজ একাডেমিতে বড় পরিবর্তন আসে। ইউডিএম প্রোগ্রাম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এবার আর তাদেরকে আলাদা বা দুর্বল ভাবা হয় না, বরং তাদের জন্য নতুন একটা আলাদা সম্মানজনক গ্রুপ তৈরি করা হয়। স্কুলে এখন 5টা না 6টা গ্রুপ, আর প্রফেসর বার্ডকে পূর্ণাঙ্গ প্রফেসরের মর্যাদা দেওয়া হয়। এখন সে গর্বের সাথে বাচ্চাদেরকে শেখায় আলাদা হওয়া কোনো দুর্বলতা না। কখনো কখনো যাদেরকে সবাই ভুল বোঝে তারাই একদিন সবচেয়ে অসাধারণ কিছু করে দেখায়। আর সত্যি বলতে এই গল্পটার সবচেয়ে সুন্দর শিক্ষণীয় দিকটাই হয়তো এটা। আমাদের আশেপাশেও অনেক বাচ্চা আছে যারা পড়াশোনায় হয়তো অন্যদের মতো ভালো না, কেউ ম্যাথে দুর্বল, কেউ ইংরেজিতে পিছিয়ে, কিন্তু তার মানে এই না যে তারা জীবনে কিছু করতে পারবে না। প্রত্যেক মানুষের ভেতরেই আলাদা একটা ট্যালেন্ট থাকে, শুধু দরকার তাকে সেটা খুঁজে দেওয়া। কারণ সঠিক সুযোগ আর একটু আশ্বাস পেলে সেই মানুষটাই একদিন এমন কিছু করে দেখাতে পারে যেটা কেউ কখনো কল্পনাও করেনি। আর এই সুন্দর মোমেন্টের মধ্য দিয়েই গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, সকলে কমেন্ট করে জানাও ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে। তোমাদের একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।